বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। অনশনের 120 ঘন্টার বেশি পার হয়ে গেছে, কিন্তু তারপরও দলের নিবন্ধন পাওয়ার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো সাড়া পাননি আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। গত কয়েকদিন সকাল থেকে রাত পর্যন্ত অনশনের একটি প্ল্যাকার্ড নিয়ে নির্বাচন কমিশনের সামনে বসে থাকতে দেখা গেছে তারেককে। নিবন্ধন না পাওয়া পর্যন্ত এই অনশন ভাঙবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। আমাদের এই অনশন চলছে, আমি একা একা দাঁড়িয়েছি এই জন্য যে আমরা নির্বাচন কমিশনকে ভয়ভীতি প্রদর্শন করতে চাই না, তাদের দরজায় ধাক্কা দিতে চাই না, এবং আমরা অনশনের মাধ্যমে আবেদন জানাই যে আপনারা আমাদের বিষয়টি বিবেচনা করুন। দেখেন, আপনারা আদালতের আদেশে অনেক সংগঠনকে নিবন্ধন দিয়েছেন, অন্তত 10টা সংগঠন দিয়েছেন। তার অর্থ কি হচ্ছে? আদালত বলেছে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য, কিন্তু আপনারা বলেছিলেন তারা নিবন্ধন পাওয়ার যোগ্য না। তাহলে আপনারা ভুল প্রমাণিত হয়েছে। আমার প্রশ্ন হলো, আপনারা এতগুলো দলের ক্ষেত্রে ভুল করছেন, তাহলে আমার দলের ক্ষেত্রে ভুল করছেন না সঠিক করছেন এটাও কি আদালতে গিয়ে বুঝতে হবে? এত জটিলতা আমরা চাই না। আমাদেরকে যদি এই সময়ে এসে আপনারা আদালতে পাঠান তাহলে এর চেয়ে কষ্টের কিছু আর থাকবে না। ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজন ও অনেক রাজনৈতিক দলের নেতাই এসেছেন তারেকের প্রতি সংহতি জানাতে। তার অনেক সংগ্রাম ছিল, অনেক ত্যাগ ছিল। আজকে 120 ঘন্টা আগে এখানে আমজনতার নিবন্ধনের দাবিতে এখানে সে অবস্থান শুরু করেছে এবং 130 ঘন্টা পার হয়ে গেছে। এখনো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনারের অন্যান্য সদস্য বা সচিব কেউ এখানে আসেনি। আমার আমাদের ঘটনা ঘটলেই কি তারা কোনো পদক্ষেপ নেবে? আজকে কি তার লাশের উপরে তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কেউ ওখানে ঐক্যতে বসে আছে? আমরা আসছি কিশোরগঞ্জ সদর থেকে। হ্যাঁ, শুধু ভাইয়ের জন্য আসছি। হ্যাঁ, ভাই 108 ঘন্টা যাবত অনশনে আছে এবং আমরা দূর থেকে আসছি। ভাইয়ের কষ্ট দেখা, ভাইয়ের কষ্ট আমাদের মনে লেগেছে। আমরা দূর থেকে এসেছি ভাইয়ের সাথে দেখা করার জন্য এবং ভাইকে সহযোগিতা করার জন্য, ভাইয়ের নিবন্ধনের জন্য, ভাইয়ের সহযোগিতার জন্য আমরা যতটুকু চেষ্টা, ভাইয়ের কথা মতো আমরা ততটুকু সমর্থন করবো। তারেক ভাইয়ের অবস্থা খুব সংকটাপন্ন হয়ে গেছিল, দেখা খুবই কষ্ট পেয়েছি। আমরা আজকে সংহতি জানাতে আসছি। কেন আসছি বলি, যুগে যুগে প্রতিটা দেশে চেক গুয়েভারা, লেনিন এদের মতো সাহসী সন্তান একটা দেশে খুব বেশি থাকে না। বাংলাদেশেও যে কয়জন বিপ্লবী এবং নিঃস্বার্থ সাহসী সূর্য সন্তান আছে, তাদের মধ্যে এই তারেক রহমান হলো একজন। সেই হিসেবে লোক দেখালে তুমি ভাইরাল অর্জন আসে, ভাইরাল অর্জন আসে। যখন আমার উপর জুলুম হয়, আন্দোলন হয়, মারধর হয়, সকলে তারেক ভাইকে তো অনেক প্রতিবাদ করেছে, আপনারা সবাই দেখবেন। তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে এখানে অনেক এমপি মন্ত্রী বড় নেতারা আইছে, যারা দেখার জন্য তারেক ভাইয়ের সাথে এক নজর কথা বলার জন্য, যারা এই কয়েকদিন দেখতে পাইছেন। কালকে সকালবেলা যখন নির্বাচন অফিস খুলবে, আপনারা সবাই তারেক ভাই দেখবেন না আসে, আপনারা প্রতিবাদ করে বলবেন আমরা তারেক ভাইয়ের দলের নিবন্ধন চাই। এই দল আপনার সংস্কার কমিশনের প্রত্যেকটা মিটিং উপস্থিত ছিল এবং তারা সেখানে তার যথাযথ ভূমিকা পালন করেছে। এই তারেক রহমান কোনো সাধারণ মানুষ নয়, সে 18 কোটি মানুষের কণ্ঠস্বর, গণতান্ত্রিক কণ্ঠস্বর। এবং জাতির ক্রান্তি লগ্নে যখন জাতি দিশেহারা, তখন তিনি উচ্চ কণ্ঠে যে কোনো জেল জুলুমের তোয়াক্কা না করে তিনি জাতির প্রয়োজনে উচ্চ কণ্ঠে কথা বলেছেন। আজকে তার দলকে নিবন্ধন দেওয়া এটা জাতির জন্য অত্যন্ত জরুরি। তার দলকে যদি মনোনয়ন দেওয়া না হয় তাহলে সেটা শুধু বিপ্লবী তারেককে বঞ্চিত করা হবে না, 18 কোটি মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করা হবে। এরই মধ্যে বেশ অসুস্থ হয়ে পড়েছেন তারেক। স্যালাইন দিতে দেখা যায় তাকে, তারপরেও অনশন ভাঙতে নারাজ তিনি।
প্রথমত এটা অনেক দূর আগে থেকে শুরু হয়েছে। আমজনতা দল আমরা যখন কার্যক্রম করি বেশ আগে, হঠাৎ করে আমরা দেখলাম ডেস্টিনি রফিকুল আমিন আমাদের দলের নামেই, আমজনতা নামেই সামনে একটা লাগাই দিয়ে নির্বাচন মানে সে রাজনৈতিক দল খোলার একটা ঘোষণা দিল। আমরা প্রতিবাদ করার পরেও সে আমজনতার জায়গায় আমজনগণ লিখলো শেষে, ঠিক আছে। তো এবং দেখেন আমাদেরকে কোন জায়গায় খেলনা বানাই দিছে, যে এই রফিকুল আমিন যে কোনোদিন এত রাজনৈতিক প্রোগ্রাম করে নাই, কোনো রাজনৈতিক প্রোগ্রাম করে নাই, সেই দলকে তারা নিবন্ধন দিয়ে ফেলছে এবং আমরা নিবন্ধন পাইলাম না। তার মানে কি আমরা রফিকুল আমিনের চেয়েও অধম, এরকম একটা জায়গায় ফেলে দিচ্ছে আমাদেরকে, আমাদের ক্যাটাগরিতে। রফিকুল আমিন সে তো 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করছে, প্রায় কয়েক হাজার কোটি টাকা। এবং আমাদের কাছে খবর আছে হোটেল শেরাটন এই ইলেকশন কমিশনের অফিসাররা সেখানে গিয়ে তার সাথে মিটিং করেছে। ইলেকশন কমিশনের অফিসাররা হোটেল শেরাটনে কাজ কি শুধু চা কফি খাইছে? কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে, কত টাকার? আমাদের কাছে আরেকটা তথ্য আসছে যে আমরা শুনেছি 2 কোটি টাকায় তারা কনভিন্স হয়েছে। এবং যেই কমিশনাররা আছে একজন কমিশনারও প্রতিবাদ করে নাই যে একে নিবন্ধন দেওয়া উচিত না, একজনও না। এবং 2 দিন আগে এনায়েত করিমের কাছ থেকে 50 লক্ষ টাকা নিছে এই রফিকুল আমিনরা। এনায়েত করিম ওই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনারা দেখেছেন, গ্রেপ্তার হয়েছে, ডিবি হেফাজতে আসছে। গত 4 নভেম্বর এনসিপি সহ 3টি দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। ওই দিন দল নিবন্ধনের তালিকা থেকে ছিটকে পড়ে তারেক রহমানের আমজনতার দল। এরপর বিকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে রয়েছেন তিনি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গেল বছরের 5 অগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ফ্যাসিবাদ থেকে মুক্তির আনন্দে সেদিন কেঁদে ফেলে হাজারো মানুষ। তাদেরই একজন মীর আহমদ বিন কাসেম। তাকে দীর্ঘ 8 বছর গোপন বন্দিশালায় আটকে রাখার অভিযোগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। মুক্তির পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তিনি। তার মতো এমন অনেক মানুষ, বিশেষ করে ছাত্র আন্দোলনের নেতারা একই স্বপ্নে বিভোর হয়েছিলেন। নিজেদের স্বপ্নে সেই দেশ গড়ার দায়িত্ব দিয়েছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের কাঁধে। অথচ সেই তরুণরাই এখন ধীরে ধীরে হতাশ হয়ে পড়েছেন। তাহলে কি ব্যর্থ হতে যাচ্ছে জেনজি বিপ্লব? দেশের নির্বাচন আসন্ন, সব দলের মধ্যে সামাজিক ঐক্য গড়ে তোলার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের জন্য। কেউ কেউ তা গণঅভ্যুত্থানকে এক মিথ্যা ভোর ও ভুল আশা হিসেবেও দেখতে শুরু করেছেন। ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শাফকাত মুনির বলেন, আমাদের জাতীয় ঐক্যের একটি বিরল মুহূর্ত ছিল, যা এখন পুরোপুরি হারিয়ে গেছে। আমরা পুরোপুরি বিভক্ত, আমরা একে অপরের বিরুদ্ধে লড়ছি। তবে এত সব বিভক্তির মধ্যেও শেখ হাসিনার শাস্তির দাবি প্রবল। জাতিসংঘের মতে অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে কয়েক ডজন শিশুও আছে। বেশিরভাগই নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম পদক্ষেপগুলোর একটি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন প্রধান প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়োগ করে। 2025 সালের জানুয়ারিতে শেখ হাসিনা ও তার সরকারের 11 জন সহযোগীর বিরুদ্ধে গুম ও হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনেন তিনি। এরপর জুলাই মাসে ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক মানবতা বিরোধী অপরাধের মামলা করেন। হাসিনার অনুপস্থিতিতেই গত মাসে যার বিচার শেষ হয়েছে। আগামী সপ্তাহে রায় ঘোষণার কথা। তাজুল ইসলাম বলেন, আমরা শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড চাই, কারণ তিনি এই হত্যাযজ্ঞের নির্দেশ দিয়েছিলেন, পরিকল্পনা করেছিলেন, উস্কানি ও সহযোগিতা করেছিলেন। এগুলো অত্যন্ত গুরুতর অপরাধ। অন্যদিকে শেখ হাসিনা লিখিত বক্তব্যে জানিয়েছেন, আমার বিরুদ্ধে যেসব মামলা চলছে সেগুলো সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। এগুলো এক ধরনের ক্যাঙ্গারু কোর্টের নাটক, যার কোনো আইনি ভিত্তি নেই। শেখ হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া ছাত্র ও কিছু রাজনৈতিক দলের চাপে গত মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ইউনূস সরকার। এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আরাফাত। তিনি বলেন, ডক্টর ইউনূস জাতিকে বিভক্ত করেছেন এবং ভুয়া নির্বাচন আয়োজন করছেন। এতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
অন্যদিকে শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া না হলে তাদের হাজার হাজার সমর্থক ভোটদানে বিরত থাকতে পারে। ডক্টর ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই। যে কোনো ষড়যন্ত্র, বাধা বা বিলম্বের চেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। কোনো অশুভ শক্তিকে আমাদের গণতন্ত্রের যাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির ভাষ্য, শেখ হাসিনার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, এটা সত্য, কিন্তু প্রকৃত ন্যায় বিচার মানে হচ্ছে আন্তর্জাতিক আইনি মানদণ্ড মেনে বিচার প্রক্রিয়া চালানো, দ্রুত প্রতিশোধ নেওয়া নয়। আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে যাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও ক্ষমতায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিএনপি। তারেক রহমান হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। 2008 সাল থেকে দেশের বাইরে আছেন তিনি। নানা কারণে তিনি এখনো দেশে ফেরেননি, তবে খুব দ্রুতই দেশে ফেরার কথা জানিয়েছেন। সেই সঙ্গে নির্বাচন নিয়ে জানিয়েছেন, আসল বিপ্লব তখনই হবে যখন একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ পরিবর্তন চায়, কিন্তু অন্তর্বর্তী সরকার একা এসব করতে পারবে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে এমন সরকার দরকার যা জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে। ছাত্রদের নেতৃত্বে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির নেতা নাহিদ ইসলামের আশঙ্কা, রাজনীতিতে আবার পুরনো ধারা ফিরে আসছে। নাহিদ বলেন, গত বছরের অভ্যুত্থান ছিল এক ফ্যাসিবাদী রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাখ্যান। দুর্নীতি, পারিবারিক রাজনীতি ও জনগণ বিচ্ছিন্ন এক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ। মানুষ তখন রাস্তায় নেমেছিল শুধু সরকার পতনের জন্য নয়, বরং ন্যায্যতা, জবাবদিহি আর মর্যাদার ভিত্তিতে এক নতুন রাজনৈতিক কাঠামো গড়ার আশায়। এই অবস্থায় তাই নাহিদের আশঙ্কা, আগামী নির্বাচনও পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ হবে না। ছাত্র আন্দোলনের অন্যতম মুখ উমামা ফাতেমা বলেন, ছাত্ররা কিছু পরিবর্তন, কিছু পদ্ধতিগত পরিবর্তন এবং রাজনীতি সংস্কারের আশা করছিল, কিন্তু তা কার্যকর হয়নি। যে দলই ক্ষমতায় আসুক, তাকে একদিকে যেমন চীনের সঙ্গে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে, তেমনি সামাল দিতে হবে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের 20% শুল্ক বৃদ্ধিতে পোশাক শিল্পের ধাক্কাও সামাল দিতে হবে। বাণিজ্য সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি ও অর্থনীতিকে বৈচিত্র্যময় করার উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে বিদেশে টাকা পাচারের সঙ্গে জড়িত বড় কয়েকজনকে আইনের মুখোমুখি করতে হবে, যা করতে গিয়ে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইউনূস সরকারকে। তার এক ঘনিষ্ঠ উপদেষ্টার ভাষ্য, প্রফেসর ইউনূস খুবই ভদ্র মানুষ, এই দেশের সরকার চালানোর জন্য হয়তো অতিরিক্ত ভদ্র। আমি শুধু আশা করি ইতিহাস তার প্রতি সদয় হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার প্রস্থের চিকেন স্নেক। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরকে চারদিক থেকে ঘিরে আছে বাংলাদেশ, নেপাল, চীন ও ভুটান। চীনের সঙ্গে ভারতের বিরোধ পুরনো, দূরত্ব বেড়েছে বাংলাদেশ ও নেপালের সঙ্গেও। ফলে 7 সিস্টার্সকে যুক্ত করা চিকেন স্নেক করিডোর নিয়ে মাথা ব্যথা বাড়ছে ভারতের। সেই ব্যথা সারাতেই কি এবার চিকেন স্নেক ঘেঁষে সেনাঘাঁটি স্থাপন করতে যাচ্ছে দিল্লি? দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশের সীমান্তে 30 কিলোমিটারের মধ্যে আসাম রাজ্যের ধুবড়ী শহরে সেনাঘাঁটি করছে ভারত। 6 নভেম্বর এর ভিত্তি স্থাপন করেছেন ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক করিডোরের কাছেই নির্মিত হতে যাওয়া এই সেনাঘাঁটির নাম রাখা হয়েছে লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন, যা কিনা মুঘল বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কিংবদন্তি কমান্ডার লাচিত বোরফুকানের নামে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, 196 বিঘা জমির উপর নির্মিত হতে যাওয়া এই ঘাঁটিটি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করে তোলা হবে, যেখানে থাকবেন ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট, প্যারা SF ইউনিট সহ প্রায় 1500 সেনা সদস্য। ভারতীয় সেনাদের আঞ্চলিক অপারেশনাল সক্ষমতা, কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নজরদারি এবং অবকাঠামো আরো শক্তিশালী করার ক্ষেত্রে এই ঘাঁটি ভূমিকা রাখবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
হঠাৎ চিকেন স্নেক ঘেঁষে সেনাঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়ে ইস্টার্ন কমান্ডের সাবেক সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কালিতা বলেন, তামুলপুর, রাঙ্গিয়া ও গুয়াহাটি ছাড়িয়ে পশ্চিম আসামে ভারতীয় সেনাবাহিনীর কোনো ঘাঁটি বা স্টেশন নেই। তাই সেনাবাহিনীর এই স্থানটি অধিগ্রহণ করা দরকার ছিল। এটি আসামে বাংলাদেশ সীমান্তের সবচেয়ে কাছাকাছি স্থানে অবস্থিত। এই সীমান্ত অঞ্চলে যদি স্থায়ী কোনো সেনাঘাঁটি থাকে তাহলে লজিস্টিক দিক থেকে প্রয়োজনের সময় তা আমাদের জন্য অনেক কিছু সহজ করে দেবে। ভারতের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এম রাওয়াত বলেছেন, স্টেশনটি স্থাপন ভারতীয় সেনাদের আঞ্চলিক অপারেশনাল সক্ষমতা এবং অবকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্টেশনটি তেজপুর ভিত্তিক ৪র্থ কোরের অধীন থাকবে। এটি বনমুনি পার্ট ১ এবং বনমুনি পার্ট ২ গ্রামের সরকারি জমিতে নির্মাণ করা হচ্ছে। আসামে এখন পর্যন্ত বাংলাদেশ সীমান্তের সবচেয়ে কাছে ভারতীয় সেনাবাহিনীর সামরিক স্টেশনটি শিলচরের মাসিমপুরে অবস্থিত, যার অবস্থান বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। সেই তুলনায় নির্মিত লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন বাংলাদেশ সীমান্ত থেকে বেশ কাছাকাছি। বিদেশে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি ছিল তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি, কিন্তু সেখান থেকে অনেকটা চুপি সারে সৈন্য ও সরঞ্জাম সরিয়ে নিয়েছে দিল্লি। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, প্রায় ২ দশক ধরে এই ঘাঁটি মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল। তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত আইনি বিমান ঘাঁটি মূলত সোভিয়েত আমলে নির্মিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটি জরাজীর্ণ অবস্থায় ছিল। ২০০২ সালে তাজিক সরকারের সঙ্গে চুক্তি করে ভারত প্রায় $৮০ মিলিয়ন ব্যয়ে ঘাঁটিটি সংস্কার করে। ভারতীয় সীমান্ত সড়ক সংস্থার মাধ্যমে এর রানওয়ে ৩,২০০ মিটার পর্যন্ত সম্প্রসারণ করে যুদ্ধবিমান ও ভারী পরিবহন প্লেন চলাচলের উপযোগী করা হয়। ঘাঁটিটি আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে, যা পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও চীনের শিনজিয়াং প্রদেশের সংযোগস্থল। এই অবস্থান ভারতের জন্য অত্যন্ত কৌশলগত ছিল, বিশেষ করে পাকিস্তান ও চীনের উপর নজরদারি এবং আফগানিস্তান মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বিস্তারের ক্ষেত্রে। ২০২২ সালে নীরবে আইনি ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করে ভারত। ওই সময় তাজিক সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় এবং তারা নতুন করে লিজ নবায়নে আগ্রহ দেখায়নি। কূটনৈতিক সূত্রগুলো জানায়, রাশিয়া ও চীনের চাপেই ভারতকে লিজ নবায়নের অনুমতি দেয়নি তাজিকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ঘাঁটিটি ২০২২ সালে তাজিকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আইনি ছিল ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি ঘাঁটি, যা তাকে মধ্য এশিয়ায় সামরিক উপস্থিতি ও প্রভাবের সুযোগ দিয়েছিল। ঘাঁটিটি থেকে আফগানিস্তান, চীন ও পাকিস্তানের সীমান্ত এলাকায় গোপন নজরদারির সুবিধা মিলত। ফলে ভারত এখন ওই অঞ্চলে প্রভাব হারাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াখান করিডোর ও শিনজিয়াং অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে আইনি ঘাঁটি ছিল চীন ও পাকিস্তানের উপর নজরদারির কৌশলগত কেন্দ্র। এখন সেই সুবিধাও হারালো ভারত। ভারত বিভাজনের সময় অর্থাৎ ১৯৪৭ সালে কাশ্মীর উপত্যকায় বাংলা বা পাঞ্জাবের মতো রক্তপাতের কথা শোনা যায়নি। এই সময় ৯৩.৭% মুসলিম জনসংখ্যা অধ্যুষিত কাশ্মীর উপত্যকার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জম্মু প্রদেশের পরিস্থিতি কিন্তু একেবারেই ভিন্ন ছিল। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, জম্মুর রাজনৈতিক কর্মী ও দৈনিক কাশ্মীর টাইমসের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক বেদ ভাসিনের বয়স সেই সময় ছিল 18 বছর। ২০১৫ সালে প্রয়াত ভাসিনের লেখা থেকে সেই সময়কালের জম্মুর একটা চিত্র পাওয়া যায়। তিনি ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে জম্মু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাজনের অভিজ্ঞতা জম্মু ১৯৪৭ শিরোনামে একটি গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন। সেখানে ভাসিন উল্লেখ করেন, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা ঘোষণার পরপরই জম্মুতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে শুরু করে। পুঞ্জে মহারাজ হরি সিং এর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ এবং কর আরোপের
কয়েকটা সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের অসাম্প্রদায়িক আন্দোলন শুরু হয়েছিল। মহারাজার নেতৃত্বাধীন প্রশাসনের নির্মম বল প্রয়োগে মানুষের আবেগকে উস্কে দেয় এবং এই আন্দোলন অসাম্প্রদায়িক থেকে সাম্প্রদায়িকের রূপ নেয়। বেদ ভাসিন তার গবেষণাপত্রে উল্লেখ করেছেন, মহারাজার নেতৃত্বাধীন প্রশাসন শুধু মুসলিমদের আত্মসমর্পণ করতেই বলেনি, ডোগরা বাহিনীর বিপুল সংখ্যক মুসলিম সৈন্য ও মুসলিম পুলিশ অফিসারদেরও ক্ষমতা কেড়ে নিয়েছিল, যাদের আনুগত্য সম্পর্কে তাদের সন্দেহ ছিল। তিনি লিখেছেন, গুজব ছড়ানো হয়েছিল যে সাম্প্রদায়িক হত্যাযজ্ঞকে ন্যায্য প্রমাণ করতে মুসলিমরা অস্ত্র হাতে তুলে নেবে, তারা হিন্দুদের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। তিনি লেখেন, উধমপুর জেলায় বিশেষ করে উধমপুর, চেনানি, রামনগর ও রিয়াসি অঞ্চলে বিপুল সংখ্যক মুসলিমকে হত্যা করা হয়। ভাসিনের মতে এই হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের সাহায্য করেছিল সশস্ত্র শিখ শরণার্থীরা, যারা হাতে তলোয়ার নিয়ে জম্মুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। প্রশাসনের মনোভাব সম্পর্কে ভাসিন বলেন, সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বন্ধ করে শান্তির পরিবেশ গড়ে তোলার পরিবর্তে মহারাজার নেতৃত্বাধীন প্রশাসন সাম্প্রদায়িক গুন্ডাদের সাহায্য করেছে এবং তাদের অস্ত্র দিয়েছে। তিনি আরো জানিয়েছেন, শহরে সরকারিভাবে কারফিউ জারি করা সত্ত্বেও অস্ত্র ও গোলাবারুদ নিয়ে অবাধে গাড়িতে চলাচল করছিল দাঙ্গায় সামিল এই লোকজন। বেদ ভাসিন উল্লেখ করেন, মুসলিমদের চলাচলে বাধা দেওয়ার জন্যই এই কারফিউ জারি করা হয়। তারপর তালাব খাতিকার এলাকায় মুসলমানদের আত্মসমর্পণ করতে বলা হয় এবং শেষ পর্যন্ত নির্বিচারে হত্যার ওই ভয়াবহ ঘটনা ঘটে। নিরাপত্তা দেওয়ার বদলে প্রশাসনের তরফ থেকে বলা হয় তারা যেন নিজেদের নিরাপত্তার জন্য পাকিস্তানে চলে যায়। প্রথম ব্যাচে প্রায় 60টা লরিতে মুসলমান সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে বোঝাই করা হয় শিয়ালকোটে নিয়ে যাওয়ার জন্য। কি হতে চলেছে তা না জেনেই ওই পরিবারগুলো গাড়িতে উঠে বসে। বেদ ভাসিনের কথায় এই গাড়িগুলো সেনার নজরদারিতে ছিল, কিন্তু শহরের উপকণ্ঠে জম্মু শিয়ালকোট রোডের 4টায় পৌঁছানোর পর বিপুল সংখ্যক আরএসএস এর লোক এবং শিখ উদ্বাস্তুরা ওই গাড়িগুলোকে নিজেদের কবজায় নিয়ে নেয়। গাড়িতে সওয়ার ব্যক্তিদের টেনে টেনে বের করে নির্মমভাবে হত্যা করা হয়। এই সময় সেনারা হয় হত্যাকাণ্ডে যোগ দিয়েছিল বা দর্শকের ভূমিকায় ছিল। গণহারে হত্যার খবর গোপন রাখা হয়। একইভাবে পরের দিন অন্য পরিবারগুলো আরেকটা গাড়িতে সওয়ার হয়, তাদেরও একই পরিণতি হয়েছিল। এই হত্যাকাণ্ড নিজেদের ভূমিকার কথা অস্বীকার করে প্রশাসন, এমনকি জম্মুর সংখ্যাগত পরিবর্তনের কোনো পরিকল্পনার বিষয়ও অস্বীকার করে। তবে এই প্রসঙ্গে ভিন্ন মত পোষণ করেন ভাসিন। এই হত্যাকাণ্ডে হতাহতের সঠিক সংখ্যা জানা নেই, তবে অনুমান করা হয় এই সংখ্যা 20,000 থেকে 2,37,000 পর্যন্ত হতে পারে। এই সময়ে প্রায় 5 লাখ মানুষ সীমান্ত পেরিয়ে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের কিছু অংশে চলে যান। জম্মুতে মুসলিম জনসংখ্যার অনুপাতে বদল দেখা যায়। ভারতীয় সাংবাদিক সাইদ নাকভি তার বই বিং আদার মুসলিমস ইন ইন্ডিয়াতে লিখেছেন, 1941 সালের আদমশুমারি অনুযায়ী জম্মু প্রদেশে মুসলিম জনগোষ্ঠী 12 লাখের বেশি ছিল এবং ওই প্রদেশের মোট জনসংখ্যা ছিল 20 লাখ। কাশ্মীর টাইমসের নির্বাহী সম্পাদক অনুরাধা জামওয়াল বলেন, জম্মু প্রদেশের ঘটনাবলী থেকেই বোঝা যায় যে দেশভাগের জনতাত্ত্বিক গঠন পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। 1947 সালের গণহত্যার কারণে জম্মু জেলার অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রামে শুধু হিন্দু বা শিখ জনগোষ্ঠী রয়ে গিয়েছিল। ক্যালকাটা স্টেটমেন্টের সম্পাদক ইয়ান স্টিভেন্স তার বই পাকিস্তানে লিখেছেন যে আগস্ট থেকে 11 সপ্তাহ ধরে পূর্ব পাঞ্জাব, পাতিয়ালা এবং কাপুরথালায় শুরু হওয়া পদ্ধতিগত নৃশংসতা মুসলিম সম্প্রদায়ের মানুষকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছিল। প্রায় 2 লাখ মানুষ নিখোঁজ হন, যাদের সম্ভবত হত্যা করা হয়েছিল, মহামারী বা কঠোর আবহাওয়ার কারণে মারা যান। বাকিরা অসহায় অবস্থায় পশ্চিম পাঞ্জাবে পালিয়ে যান। ওই একই প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে যে 1947 সালের অক্টোবরে পাঠানদের আক্রমণের 5 দিন আগে এবং মহারাজার ভারতে অন্তর্ভুক্তির 9 দিন আগে এই ঘটনাগুলো ঘটে। হোরেস আলেকজান্ডার 1948 সালের 16 জানুয়ারি দ্য স্পেকটেটরে উল্লেখ করেছেন, জম্মুতে নিহত মুসলিমের সংখ্যা 2 লাখ। মহাত্মা গান্ধী 1947 সালের 25শে ডিসেম্বর জম্মুর পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছিলেন। সাইদ নাকভি তার সংকলিত লেখার 90তম খণ্ড থেকে উদ্ধৃত করেছেন, জম্মুর হিন্দু, শিখ এবং বাইরে থেকে আসা লোকেরা মুসলমানদের হত্যা করেছিল। সেখানে যা ঘটেছে তার জন্য দায়ী কাশ্মীরের মহারাজা।
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির কাছে তার সমর্থিত প্রার্থী অ্যান্ড্রু কুমোর পরাজয়কে যেন মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি এবার নিউ ইয়র্ক রাজ্যের নিয়ন্ত্রণ নিতে মরিয়া। এই কারণেই কিনা ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান কংগ্রেসওম্যান অ্যালিস স্টেফেনিক জানিয়েছেন নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর পদে লড়তে যাচ্ছেন তিনি। 2026 সালের নভেম্বরে এই রাজ্যে গভর্নর পদে নির্বাচন হবে। এই নির্বাচনে স্টেফেনিকের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বর্তমান ডেমোক্রেটিক দলীয় গভর্নর ক্যাথি হোচুল। নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে স্টেফেনিক সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে ক্যাথি হোচুলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে গভর্নর বলে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেন হোচুলের ব্যর্থ নেতৃত্বের কারণে নিউ ইয়র্ক বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল রাজ্যে পরিণত হয়েছে। 41 বছর বয়সী অ্যালিস স্টেফেনিক 2014 সাল থেকে নিউ ইয়র্কের 21তম কংগ্রেসনাল আসনের প্রতিনিধিত্ব করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তিনি। 2019 সালে ট্রাম্পের প্রথম অভিশংসনের সময় স্টেফেনিক তার অন্যতম প্রধান সমর্থক হিসেবে আবির্ভূত হন। স্টেফেনিক তার সম্ভাব্য ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী হোচুলকে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির প্রতি সমর্থন জানানোরও তীব্র সমালোচনা করেন। দাবি করেন হোচুল নিউ ইয়র্ক পুলিশের তহবিল বন্ধ এবং কর বৃদ্ধির উদ্যোগী কমিউনিস্ট জোহরান মামদানির কাছে মাথা নত করেছেন। মামদানির এসব উদ্যোগ নিউ ইয়র্কে বসবাসরত পরিবারগুলোর জন্য বিপর্যয় ডেকে আনতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। স্টেফেনিকের ঘোষণার পরপরই গভর্নর ক্যাথি হোচুলও কড়া জবাব দিয়েছেন। তিনি রিপাবলিকান প্রতিনিধিকে ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে 1 নম্বর চিয়ার লিডার এবং নিউ ইয়র্কের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধে ডান হাতের নারী বলে অভিহিত করেছেন। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে স্টেফেনিককে জাতিসংঘে মার্কিন দূত পদে মনোনয়ন দিয়েছিলেন। তবে কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রক্ষার কথা বিবেচনা করে পরে সে মনোনয়ন প্রত্যাহার করে নেন। গত সেপ্টেম্বরে সিয়েনা কলেজের এক জরিপে দেখা যায় হোচুলের প্রতি জনসমর্থন রয়েছে 52%। অন্যদিকে স্টেফেনিকের প্রতি সমর্থন জানিয়েছেন নিউ ইয়র্কের 27% ভোটার। সেই দিক বিবেচনায় নিলে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতায় অনেকটা এগিয়ে রয়েছেন হোচুল। তবে সিয়েনার ওই জরিপে হোচুলের নেতৃত্বের প্রতি অসন্তোষের চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া 51% ভোটার জানান তারা 2026 সালে অন্য কাউকে গভর্নর হিসেবে দেখতে চান। গভর্নর পদে লড়ার জন্য রিপাবলিকান দলের প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হতে পারে স্টেফেনিককে। আবার হোচুলও তার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্টনি ডেলগাডোর কাছ থেকে ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।